মোবাইলে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে তাইম। রাতের খাবার খেয়ে মায়ের ঘরে এলো অর্থিকা। সুফিয়া তখনও শুয়ে আছেন বিছানায়, ঘুমাননি এখনো। বরমের উপস্থিতি টের পেতে চোখ জোড়া মেলে তাকালেন। বিছানায় বসলো অর্থিকা, হাস্যজ্জ্বল মুখে শুধালো, এখনো ঘুমাওনি? না, ঘুম আসছে না। ঘুমের ওষুধ খাওনি কেন? ভালো লাগে না আর। ভালো না লাগলে হবে? ঘুমের ওষুধ না খেলে তো তুমি ঘুমাতেই পারো না মা। উত্তর দিলেন না সুফিয়া। কিছুক্ষণ নীরব থেকে প্রসঙ্গ বদলে বললেন, অনুর সঙ্গে কথা হলো, যা বুঝলাম মেয়েটা ভালোই আছে। তোদের বাবা তো ছোট মেয়ের সংসার আর দেখে যেতে পারলো না। জানিস রোজ তোর বাবা আমার স্বপ্নে আসে। আমার কেন জানি মনে হয় সে একদম ভালো নেই। কতবার করে আমাকে ডাকলো, নিজের সঙ্গে নিয়ে যেতে চাইলো। অর্থিকা নীরবে শুনে সেসব কথা, কিন্তু বিপরীতে বলার মতো কোনো বাক্য খুঁজে পায় না। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে টেবিলে রাখলো অনুভা। শান্তা সবে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়েছেন। খাবার টেবিলের সম্মুখে এসে পুত্রবধূর কাণ্ড দেখে অবাক হলেন তিনি। এগিয়ে এসে বিস্ময় ভরা কণ্ঠে বললেন, এ মা, তুমি এর মধ্যে নাস্তা তৈরি করে ফেলেছো? হ্যাঁ। সবিতা তো এখনো এলোই না, একা একা কেন এসব করতে গেলে বলো? আমি তো ওকে সঙ্গে নিয়েই করে নিতাম সবটা। মিহিসরে উত্তর দিল অনুভা। ঘুম ভেঙে গিয়েছিল তাই ভাবলাম করে ফেলি। এমনিতে আমি রান্না বান্না করতে পারি না। মা, আপনি কি রাগ করলেন? মেয়েটির নমনীয়তা দেখে প্রসন্ন হন শান্তা। এগিয়ে এসে মাথায় হাত রেখে বললেন, রাগার মতো কিছু করেছো নাকি? যদি করেও থাকো তবুও কখনো রাখবো না। তোমার এই মায়াভরা মুখের দিকে তাকালে সহজে কারো রাগ আসবে বলে তো মনে হয় না। প্রত্যুত্তরে কি বলবে বুঝতে পারল না অনুভা, তবে লজ্জা পেল খানিকটা। রোজকার মতো আজও হানিফ শেখ এবং শ্রাবণ মিলে হাঁটতে বেরিয়েছে। বেলা বাড়তেই বাপ ছেলে বাড়িতে ফিরে এলো। নাস্তা সেরে একেবারে গোসল করে নিল শ্রাবণ। আজ তার ক্লাস আছে। শার্ট ইন করে গলাতে টাই ঝুলাতেই নজর পড়ল অনুভাকে। মিহি হেসে এগিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো তার। অনুভা ভ্রু কুচকায়, শুধায়, কি? শ্রাবণ গম্ভীর স্বরে নির্দেশ দেয়। দাঁড়াও। বসা থেকে উঠে দাঁড়ায় অনুভা, প্রশ্ন করে, এবার নাও, টাইটা বেঁধে দাও দ্রুত। নিজে বেঁধে নাও। বিয়ে করেছি কি নিজে বাঁধার জন্য নাকি? একটা দায়িত্ব আছে না তোমার? কথা বাড়ায় না অনুভা, নীরবে টাইটে বেঁধে দেওয়ার প্রচেষ্টা চালায়। কয়েক মিনিট সময় নিয়ে প্রচেষ্টায় সে সফলও হয়। টাই বাঁধা হতে তার সামনে থেকে সরে আয়নায় সম্মুখে গিয়ে দাঁড়ায় শ্রাবণ। চুলে হাত দিয়ে তা ঠিক করায় ব্যস্ত হয়ে পড়ে। নীরবতা ভাঙে অনুভা, নিচু স্বরে বলে, একটা কথা ছিল। নিজের কাজ করতে করতেই শ্রাবণ উত্তর দেয়, হ্যাঁ বলো। আসলে আমি চাইছিলাম আবার নতুন করে একটা জব করতে। হাত থেমে যায় শ্রাবণের। ঘাড় ঘুরিয়ে অনুভার পানে তাকায়। সেই দৃষ্টি দেখতেই অনুভা পুনরায় বলে ওঠে, আগের চাকরিটা এখানে আসার আগেই আমি ছেড়ে দিয়েছিলাম। ওখানে আর চাকরি করাটা আপুর পছন্দ নয়। তাই চাইছিলাম অন্য কোথাও যদি ট্রাই করি। তৎক্ষণাৎ শ্রাবণ কিছু বলতে চাইল, কিন্তু তাকে বলতে না দিয়ে অনুভা বলে উঠল, আমি চাচ্ছি না আপুর ওপর সব কিছু চাপিয়ে দিয়ে নিজে ভালো থাকতে, আর না চাইছি কারোর সাহায্য। আমি শুধু ওদের পাশে থাকতে চাই। বাধা দিতে পারল না শ্রাবণ। মৃদু হেসে বলল, তোমার যা ইচ্ছে তুমি করতে পারো নোভা। তোমার কোনো কিছুতেই আমি বাধা হয়ে দাঁড়াবো না। তোমার বাবা মা যদি ওনাদের সঙ্গে একটু কথা বলে নিতে। বাবার মনে হয় না এতে কোনো আপত্তি থাকবে, তবে মা বললেও কিছু বলতে পারে। মাকে না হয় আমি বুঝিয়ে বলবো। প্রসন্ন হেসে ধন্যবাদ জানালো অনুভা। প্রত্যুত্তরে মৃদু হাসল শ্রাবণ। এগিয়ে এসে স্ত্রীর ললাটে চুম্বন এঁকে দিয়ে বিদায় নিয়ে বের হলো বাড়ি থেকে। কাজের মেয়েটা এসেই ঘরদর পরিষ্কার করতে লেগে পড়েছে। আজ কি রান্না করবেন স্বামীর থেকে সে পরামর্শ নিয়ে রান্নাঘরে এসে উপস্থিত হলেন শান্তা। রোজকার মতো আজও বাড়িতে সুফিয়া, তাইম, মাজেদা ব্যতীত আর কেউ নেই। কলিং বেল বাজার শব্দে ভেজা হাতটা পরনের জামার মধ্যেই মুছে দরজার দিকে এগিয়ে গেল মাজেদা।
দরজা খুলে দুজন পুরুষকে দেখে বেশ অবাক হলো। পুরুষ দুজনের বয়সের পার্থক্য অনেক। একজন বয়োজ্যেষ্ঠ, আরেকজন প্রাপ্তবয়স্ক। মাজেদা হেরে গলায় বললেন, আপা বাড়িত নাই, বেশি দরকার হইলে পরে আয়েন, আর কম দরকার হইলে আমারে কন। বয়োজ্যেষ্ঠ লোকটি বললেন, আমি অর্তি আর অনুর বড় চাচা। ও গোমাই বাড়িতে নাই, থাকলে ডাইকা দাও, একটু কথা আছে। লোকটির পানে প্রগাঢ় দৃষ্টিতে তাকালেন মাজেদা। ভেতরে প্রবেশ করতে দেওয়ার সাহস হলো না। যদি লোকটা মিথ্যে বলে থাকে তখন কি হবে? তখন বলল, আপনারা এইখানে দাঁড়ান, আমি খালারে ডাইকা আনি। কথাটা বলেই দরজা ভিড়িয়ে সুফিয়াকে ডাকতে চলে গেল মাজেদা। ওনারা বাহিরেই দাঁড়িয়ে রইলেন। বেশ কয়েক মিনিট বাদে দরজার সম্মুখে এসে উপস্থিত হলেন সুফিয়া। পরিচিত মানুষগুলোকে দেখে বড়ই আশ্চর্য হলেন তিনি। তাদের ভেতরে এসে বসার আমন্ত্রণ জানালেন। বড় চাচা জোরপূর্বক হেসে জিজ্ঞাসা করলেন, কেমন আছো অর্তির মা? অর্তি আর অনু কই, অফিসে? সুফিয়া কঠোর ভঙ্গিতে বললেন, অর্থি অফিসে আর অনু তার শ্বশুরবাড়িতে। চমকান উপস্থিত দুজনেই। সুধান, অনুর বিয়া হইল কবে? হয়েছে অনেকদিন আগেই। তা আপনারা হঠাৎ করে কি মনে করে এখানে? ঠিকানাটাই বা পেলেন কিভাবে? সঙ্গে আসা মেজো চাচার ছেলে আসিফ উত্তর দিল, আসলে চাচি, আগে যেই বাড়িতে ভাড়া থাকতেন ওখানে গিয়েছিলাম, কিন্তু জানতে পারলাম আপনারা নাকি বাড়ি বদলে ফেলেছেন। তারপরে ওই পুরনো বুয়ার সঙ্গে দেখা হলো, সে নাকি পাশে ফ্ল্যাটে কাজ করে, তো ওই দিল এই ঠিকানা। আসিফকে ইশারায় কিছু বললেন বড় চাচা। সেই ইশারা বুঝতে পেরেই কাঁধে থাকা অফিস ব্যাগটি থেকে কয়েকটি টাকার ব্যান্ডেল বের করলো আসিফ, রাখলো সেন্টার টেবিলের উপরে। বড় চাচা নতজানু চিত্তে বললেন, এই পাপের বুঝা লইয়া আর টিকিতে পারতেছি না বৌমা। সম্পত্তি বুঝাইয়া দিতে চাইলাম, কিন্তু তোমার মাইয়ারা তো আর ওয়ারিশ লইতে চায় না। রাগ করেছে চাচা গোর উপরে। হ্যাঁ গো, রাগ করণটাই স্বাভাবিক, কিন্তু আমরা তো এই ভাই লইয়া আর ভুগতে পারতেছি না। তাই তুমগো তিনজনের পাওনা সম্পত্তির টাকা তুমগো বুঝাইয়া দিতে আইলাম। ফিরাইয়া দিয়া আমাগো পাপ আর বাড়াইও না, এগুলা সব তোমাগো। বিমূঢ় দৃষ্টিতে টাকার ব্যান্ডেলগুলোর পানে তাকিয়ে রইলেন সুফিয়া। এই টাকা, হ্যাঁ এই টাকাগুলোই তো সকল অশান্তির মূল। এই টাকার জন্য মানুষ অন্যায় করে, অপমান সহ্য করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, আরও কত কি। ওনার ভাবনার মধ্যে বড় চাচা এবং আসিফ বিদায় নিয়ে প্রস্থান করলো সেখান থেকে। সুফিয়া কিছু বলতে পারলেন না। এত দূর হতে আসা মানুষ দুজনকে চা বিস্কুট খাওয়ার কথাও বলতে পারলেন না। ওনারা চলে যেতেই মাজেদা গিয়ে দরজা আটকে দিয়ে এলো। তখনও টাকাগুলো স্পর্শ করলেন না সুফিয়া। ঠায় বসে রইলেন নিজের স্থানে। কত কিছু না ভাবতে লাগলেন তিনি। হঠাৎ করেই তিনি উপলব্ধি করলেন মানুষ তার কর্মফল দুনিয়াতে হলেও কিছুটা পেয়ে যায়, যা কামরুল হাসান পেয়ে গেছেন। আর ওনাকেও মেয়েদের নিয়ে সেই কর্মফল ভোগ করতে হয়েছে শুধুমাত্র ওই অসৎ টাকায় জীবনযাপন করেছিলেন বলে। তবে কি কর্মফল ভোগার শাস্তি শেষ হয়ে এলো? খুঁজে গেল সকল দুঃখ। বিকেলটা পুরো শেখ বাড়ি একেবারে নীরব থাকে। হানিফ শেখের চা এবং বইয়ের নেশা। বিকেলে বাড়ি থেকে বের হয়ে পছন্দের দোকানে গিয়ে চা খেয়ে তিনি যান লাইব্রেরিতে বই পড়তে। ভার্সিটির ক্লাস শেষ করে শ্রাবণ কখনো বাড়ি ফিরে, আবার কখনো বা বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। আজও তাই। শান্তা সোফায় বসে আছেন একা। কাজের মেয়েটিকে পাঠিয়েছেন অনুভাকে ডেকে নিয়ে আসতে। শাশুড়ির ডাকে মিনিট দুয়েক বাদেই ড্রয়িং রুমে উপস্থিত হলো অনুভা। মিহিস্বরে শুধালো, ডাকছিলেন মা? নিজের সম্মুখে রাখা একটি মোড়া দেখিয়ে শান্তা বললেন, হ্যাঁ ডেকেছি, বসো এখানে। তা একা একা ঘরে কি করছিলে? এখানে বসতে বলছেন কেন উনি?
বুঝতে পারল না অনুভা। তবুও বাধ্য মেয়ের মতো বসলো সেথায়। উত্তর দিল, তেমন কিছু না। পাশে রাখা তেলের বাটিটি থেকে তেল নিয়ে তার মাথায় হাত রেখে শান্তা শাসনের ভঙ্গিতে বললেন, চুলে তেল দাও না কত বছর ধরে? এভাবে চুলের অযত্ন করলে তো জটা বুড়ি হতে বেশি সময় লাগবে না মা। লজ্জা পেল অনুভা। ইতস্তত কণ্ঠে বলল, ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠেনি কখনো। তাছাড়া তেল দেওয়ার কথাও মনে পড়েনি। সে যা হয়েছে হয়েছে, বিয়ের পর এসব অনিয়ম চলবে না। সর্বপ্রথম নিজের যত্ন, তারপর বাদবাকি কাজ, বুঝলে মেয়ে? ওপর নিচ মাথা নাড়ায় অনুভা। শান্তা বিলি কেটে কেটে তার মাথায় তেল লাগিয়ে দিচ্ছেন। কয়েক মিনিট নীরবতার পর অনুভা বলে উঠল, আপনার মধ্যে না শাশুড়ি শাশুড়ি ভাবটা নেই। হাত থেমে যায় শান্তার। ভ্রুযুগল কুঁচকে সুধান, কি শাশুড়ি ভাব নেই? তাহলে কি ভাব আছে শুনি? মা মা ভাব। আপনাকে নিজের মা মনে হচ্ছে। শাশুড়িরা তো এমন হয় না, এমন হয় মায়েরা। অধরে হাসি ফুটে উঠল শান্তার। মাথায় আলতো করে চাটি দিয়ে বললেন, আমি তো তোমার মাই। অনুভা নিঃশব্দে হাসে। শান্তা আবারও মনোযোগ দেন তেল লাগানোতে। ফাঁকে ফাঁকে শাশুড়ি বৌমার মধ্যে চলতে থাকে গল্প গুজব। তেল দেওয়া শেষ হতেই উঠে দাঁড়ায় অনুভা। সুধায়, চা খাবেন মা? বানিয়ে আনবো? আনবে? আনো তবে। নিজের হাতে চা খেতে খেতে অরুচি ধরে গেছে মুখে। হাসি মুখে চা বানাতে রান্নাঘরে চলে গেল অনুভা। বাড়ির কলিং বেল বাজতেই দরজার কাছে এগিয়ে যান শান্তা। সদর দরজা খুলতে চমকে ওঠেন সঙ্গে সঙ্গে। সৌহার্দ্য দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। লাগেজ হাতে পাশেই দাঁড়িয়ে ড্রাইভার। মাকে দেখতেই মুচকি হেসে বলল, হাই মা। বিস্ময় ভরা কণ্ঠে শান্তা প্রশ্ন ছুড়েন, তুই এখন এখানে আসবি যে, সে কথা তো জানালি না। তোমরা কি আমায় কিছু জানাও নাকি যে আমি তোমাদের জানাবো? সরো, ভেতরে ঢুকি। দরজার সম্মুখ হতে সরে দাঁড়ালেন তিনি। সৌহার্দ্য ভেতরে প্রবেশ করল। ড্রাইভার লোকটিও লাগেজগুলো ভেতরে দিয়ে চলে গেলেন। তখনই রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো অনুভা। অপরিচিত একজন পুরুষকে দেখে খানিকটা হক চকিয়ে উঠল। চায়ের ট্রেটা সেন্টার টেবিলের ওপর রেখে ভালো করে মাথা টেনে নিল ঘুমটা। সৌহার্দ্য প্রশস্ত হেসে উৎসুক কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুমি আমার ভাবি? হঠাৎ এহেন প্রশ্নে থতমত খেয়ে যায় অনুভা। অপরিচিত পুরুষটির পানে গাঢ় দৃষ্টিতে তাকায়। চেনা চেনা ঠেকে কিন্তু চিনতে পারে না। তার দৃষ্টির অর্থ বুঝতে পেরে সৌহার্দ্য পুনরায় বলল, আরে আমি সৌহার্দ্য, চিনলে না? দুদিকে মাথা নাড়ায় অনুভা। অথরের হাসিটা যেন মুহূর্তে মিলিয়ে গেল সৌহার্দ্যের। রাগ হলো বড় ভাইয়ের ওপর, যাকে বলে ভীষণ রাগ। নতুন ভাবির কাছে তাকে নিয়ে কোনো গল্পই করেননি ভাইয়া। ছেলেটার নিভে যাওয়া হাসি দেখে কিছু একটা আঁচ করতে পারল অনুভা। জোরপূর্বক হেসে বলল, শ্রাবণের ছোট ভাই। পূর্বের হাসিটা আবারও মুখশ্রীতে ফিরে এলো সৌহার্দ্যের। বলল, হ্যাঁ, ভাইয়া বলেনি আমার কথা। ওপর নিচ মাথা নাড়ায় অনুভা, অর্থাৎ বলেছে। তৎক্ষণাৎ ভাইয়ের ওপর থেকে সকল রাগ যেন বিলীন হয়ে গেল সৌহার্দ্যের। আগ্রহ ভরা লোচনে চেয়ে শুধালো, কি বলেছে? শান্তা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের কাণ্ড কারখানা দেখছিলেন। এবার এগিয়ে এসে কড়া গলায় বললেন, ঘরে গিয়ে বাহিরের পোশাক ছেড়ে তারপর আয়। খাবার বাড়ছি আমি। বিমানে কিনা কি খেয়েছিস তার তো ঠিক নেই। খাওয়া দাওয়া শেষে ভাবির সঙ্গে আলাপ হবে। মায়ের কথায় অত গুরুত্ব দিল না সৌহার্দ্য। সোফায় বসে হাত তুলে নিল চায়ের কাপ। বড় করে চুমুক বসিয়ে তৃপ্তিসূচক শব্দ করল মুখ দিয়ে। প্রশংসা করে বলল, ভালো চা বানাও তো ভাবি। শান্তা ফের রাগত স্বরে বললেন, ভারী অধপতন হয়েছে দেখছি তোর। মেহুর মতো ফ্রেশ না হয়েই খেতে শুরু করে দিয়েছিস। তুমি এমন করছো কেন মা? আগে ভাবির সঙ্গে কথা বলবো, তারপর ঘরে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে একটা ঘুম দিব। রাতে ঘুম হয়নি। অনুভা সৌজন্য হেসে বলল, আগে বিশ্রাম নিন, তারপর না হয় গল্প করা যাবে। আমি তো এখানেই আছি।
কি বলো ভাবি? আমি শুধু তোমার জন্য এত দূর থেকে ছুটে এলাম। বাই দ্য ওয়ে, তুমি আমায় আপনি বলছো কেন? দেবরকে কেউ আপনি বলে? ভাইয়াকে তুমি বলবে অথচ ভাইয়ার ছোট ভাইকে আপনি? স্যাহ, তুমি করেই বলবে, ঠিক আছে? এবারও ওপর নিচ মাথা নাড়ায় অনুভা। প্রসন্ন হাসে সৌহার্দ্য। চায়ের ট্রেটা নিয়ে উঠে যায়। নিজ কক্ষের দিকে যেতে যেতে বলে, মাথা ধরেছে, চা ভর্তি 2টো কাপই আপাতত আমার প্রয়োজন। পরে কথা হবে ভাবি, টাটা। ছেলে যাওয়ার পথে তাকে উদাস কণ্ঠে শান্তা বলেন, এই ছেলে দুটোকে নিয়ে একদম পারি না। দুটোর স্বভাব ব্যতীত বাকি সব দুই ভাইয়ের মধ্যে একেবারে মিল। শাশুড়ির চিন্তিত মুখ দেখে নিঃশব্দে হাসে অনুভা। রোজকার মতো রাতে বাড়ি ফিরতেই মাজেদা দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করতেই মাকে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে থাকতে দেখতে পেল অর্থিকা। মাজেদার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, মা এখানে বসা কখন থেকে? খালাই তো হেই দুপুরবেলা থাইকা এখানে বইয়া রইছে। আপনার চাচার স্বাস্থ্য ভাই আইছিল, তারা যাওনের পর থেকে চাচি এনে বইয়া। আমি অনেক ডাকলাম, কিন্তু আমার লগে কোনো কথাই কইল না। চিন্তিত হলো অর্থিকা। চাচা এসেছিলেন বাড়িতে? কোন চাচা? কী বা বলে গেল মাকে? মায়ের দিকে এগিয়ে যেতে যেতে মাজেদার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, টাইম কোথায়? ওই তো সন্ধ্যাবেলায় খাইয়াই ঘুমাই। আচ্ছা তুমি ওর কাছে যাও। তৎক্ষণাৎ চলে গেল মাজেদা। অর্থিকা মায়ের মাথায় হাত রেখে ডাকল, মা, ও মা, মা গো। চোখ মেলে তাকালেন সুফিয়া। মেয়েকে দেখে সোজা হয়ে বসলেন। মায়ের বিমর্ষ রূপ দেখে উদ্বিগ্ন কণ্ঠে অর্থিকা শোধালো, কি হয়েছে তোমার? শুনলাম দুপুর থেকে নাকি এখানেই বসে আছো। কোনো চাচি এসেছিল? কেন এসেছিল? টেবিলের নিচ থেকে টাকাগুলো মেয়ের সম্মুখে রাখলেন সুফিয়া। বললেন, তোর বড় চাচা এসেছিল, টাকাগুলো দিয়ে গেল। কিসের টাকা এগুলো? তোদের 2 বোনের পাওনা টাকা। তুমি নিলে কেন? এতদিন যখন তাদের সাহায্য ছাড়া চলতে পেরেছি, বাকি জীবনটাও পারবো। গাঢ় দৃষ্টিতে মেয়ের পানে তাকান সুফিয়া, যেই দৃষ্টিতে রয়েছে শুধুই কঠোরতা। মায়ের এমন দৃষ্টির সঙ্গে পূর্ব পরিচিত নয় অর্থিকা, তাই চুপ রইল ওনার সামনে। উনি দৃঢ় কণ্ঠে বললেন, নিজের অধিকার এক চুল পরিমাণের জন্য ছাড়বি না অর্থী। এগুলো তোদের 2 বোনের ওয়ারিশের অর্থ। কারো দয়া নয়, নিজের ভাগেরটা নিজের কাছে রাখ, আর অনুরটা অনুকে বুঝিয়ে দিস। আরেকটা কথা, তাইম ছেলে, ওর ভবিষ্যৎ আছে, ওর নিজের বাবার সব কিছুর উপর ওর অধিকার আছে। ও যখন বড় হবে ওকে তোর ননদের করা অন্যায়ের কথাগুলো জানাবি, ওকে ওর অধিকার বুঝে দিতে বলবি। কিচ্ছু ছাড়বি না, কিচ্ছু না। ওর বাবার কি কম আছে? ওর বাবার সব, ওর শুধুই ওর। মানুষের জীবনে মন্দ দিন আসে কেন জানিস? যাতে আশেপাশে থাকা মুখোশ পরিহিত মানুষগুলোর আসল রূপ চিনতে পারে, সেই জন্য। দিন শেষে রব ছাড়া কেউই থাকে না পাশে, তাই কাউকে কখনো বিশ্বাস করবি না মা। 2 বোন মিলেমিশে থাকবি সবসময়, কেউ কারো উপর হিংসে করবি না। আমি যদি মারা যাই একদম কাঁদবি না, কষ্ট পাবি না। শুধু মাকে মাফ করে দিস, বাবা মায়ের জন্য দোয়া করে যাস। বুকটা কেঁপে উঠল অর্থিকার। আজ যেন তার সামনে বসে আছে অন্য একজন মানুষ। নিজেকে সামলাতে না পেরে মাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল অর্থিকা। কেঁদে উঠল হো হো করে। সুফিয়া পাথরের মূর্তির ন্যায় চুপচাপ বসে মেয়ের কান্না শুনতে লাগলেন। কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না ওনার মুখশ্রীতে। কি কঠিন ব্যক্তিত্বের মানুষ তিনি। আজ অর্থিকা অফিসে যায়নি, অসুস্থতার বাহানায় ছুটি নিয়েছে। গতকাল রাতে ফোন করে ছোট বোন আর বোন জামাইকে আমন্ত্রণ জানিয়েছেন বাড়িতে। কড়াকড়িভাবে বলে দিয়েছে আজই আসতে হবে দুজনকে। সকাল সকাল মাজেদাকে সঙ্গে নিয়ে বাজার করে নিয়ে এসেছে অর্থিকা। বাড়িতে যেন রান্না বান্নার ধুম পড়েছে। 12টা নাগাদ বাড়িতে এসে পৌঁছায় শ্রাবণ এবং অনুভা। কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় মাজেদা। তাদের দেখা পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, সোডাপা আর দুলাভাই আয়সা পড়ছে। তার আনন্দময় চিৎকারে হতাশার নিঃশ্বাস ফেলে মৃদু হাসল অনুভা। প্রশ্ন করল, কেমন আছো মাজেদা আপা?
ভালো আপা, তবে আপনাকে দেখে এখন আরও ভালো আছি। বলেই দরজার সম্মুখ হতে সরে দাঁড়ালো মাজেদা। অনুভা এবং শ্রাবণ ভেতরে প্রবেশ করলো। সঙ্গে আনা মিষ্টান্ন, ফলমূল, বাচ্চাদের চকলেট, চিপস এর প্যাকেটগুলো সেন্টার টেবিলে রাখলো। অর্থিকা এসে উপস্থিত হলো সেখানে। মৃদু হেসে তাকে সালাম দিল শ্রাবণ। সালামের জবাব নিয়ে মিষ্টি হাসল অর্থিকা। সুফিয়ার সঙ্গে দেখা করে আসতেই নিজের ঘরে তাকে বসতে বলে ঘর থেকে বের হলো অনুভা। এখনও রান্না শেষ হয়নি। অর্থিকাও সেখানেই। ঘর থেকে তাইমকে কোলে নিয়ে সেখানে এসে উপস্থিত হলো অনুভা। চুলায় বসানো কড়াইয়ের পানে তাকিয়ে শুধালো, হুট করে এত জরুরি তলব? বেশ তো, মা মেয়ে মিলে জোর জবরদস্তি করে আমায় শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলি, অথচ এখন ঠিকই মিস করছিস, তাই না? খুন্তি নাড়ানো থামালো অর্থিকা। বলল, কেন, শ্বশুরবাড়ি ছেড়ে আসতে ইচ্ছে হচ্ছিল না বুঝি? একদম না, জোর করে পাঠিয়ে দিয়েছিলি, তাহলে আসবো কেন?